আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মন্ত্রিসভায় 9,38,000 কোটি টাকার বাজেট অনুমোদন। তারেক রহমান সরকারের প্রথম বাজেট। ভঙ্গুর থেকে স্থিতিশীল অর্থনীতির পথে যাত্রা অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে চাল, ডাল, তেল, শিশু খাদ্য, সার, পোল্ট্রি, ওষুধ, কম্পিউটার সহ বেশ কিছু পণ্যের। বাড়বে তামাক, নির্মাণ সামগ্রী, বিলাসী পণ্যের। রাতে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার খেলা দিয়ে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকিট উন্মোচন। ভেস্তে গেছে শান্তি আলোচনা। ইরান ও যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি হামলা। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা তেহরানের। এবং মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। সাগরে নৌকা নামাতে ব্যস্ত জেলেরা। আর কিছুক্ষণ পর উপস্থাপিত হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রায় 9,38,000 কোটি টাকার বিশাল আকারের এই বাজেট উপস্থাপন করবেন। এরই মধ্যে বাজেটের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবারের বাজেট ভঙ্গুর থেকে স্থিতিশীল অর্থনীতির পথে যাত্রা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, সীমিত সম্পদের মধ্যেই দেশের সব মানুষের জন্য স্বস্তি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। স্বাধীন বাংলাদেশে 1972-73 অর্থ বছরে প্রথম বাজেটের আকার ছিল মাত্র 719 কোটি টাকা। 55 অর্থ বছরে সেই বাজেটের কলেবর বেড়ে দাঁড়িয়েছে কয়েকশো গুণ। বিপ্লবোত্তর বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে 2026-27 অর্থ বছরের প্রায় 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। দেশের ইতিহাসে সর্ববৃহৎ এই বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। ঘাটতি প্রায় 2,43,000 কোটি। চাপ পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক দুই উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে। বৈদেশিক ঋণ ও অনুদান থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকা এবং সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে 15,000 কোটি টাকার অর্থ সংগ্রহ করা হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন, অর্থনৈতিক উন্নয়নের সুফল যাতে সমাজের সব স্তরের মানুষের কাছে পৌঁছে যায় সেভাবে সাজানো হয়েছে এবারের বাজেট। প্রত্যাশা অনেক বেশি এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা এবার 3,75,000 টাকা। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বাবদ বরাদ্দ 41,352 কোটি। শিক্ষা খাতে 1,36,606 কোটি টাকা। যোগাযোগ ও অবকাঠামো খাতে 60,730 কোটি। স্বাস্থ্য খাতে দেয়া হয়েছে 69,409 কোটি। আইসিটি ও স্টার্টআপ খাতে 500 কোটি, ক্রিয়েটিভ অর্থনীতি খাতে 300 কোটি, কৃষি, খাদ্য, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ 43,335 কোটি টাকা। মৌলিক কৃষি ও ভোগ্যপণ্য এবং স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে উৎসে কর কমিয়ে 0.5% করার প্রস্তাব করা হয়েছে। বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 6.5%। মূল্যস্ফীতি 7.5% নিয়ন্ত্রণের লক্ষ্য রেখেছে সরকার। সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে এবং ক্রমান্বয়ে সকলের জন্য সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী একরামুল হক সাইম ও সাজ্জাদ জাহান। সরাসরি কথা বলছি তাদের সাথে। সাইম,
বাজেট নিয়ে অধিবেশনে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়াত, যেমনটা বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই দেশের ইতিহাসে ৫৫তম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এবং তার অর্থমন্ত্রী হিসাবে এবং তার জীবনের এটি কিন্তু প্রথম বাজেট। একই সাথে বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমান সরকারেরও এটি প্রথম বাজেট উপস্থাপন। আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, সেই সময়ে প্রায় ১.৫ বছরের সময়কাল। সেই সময়টিতে এই সংসদ থেকে বাজেট ঘোষণার কোনো সুযোগ ছিল না। সবশেষ বাজেট উপস্থাপন হয়েছিল ২০২৪ সালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে, এবং ২০২৪ সালের যেই বাজেট অধিবেশন ছিল সেটি কিন্তু সবশেষ সংসদ অধিবেশন ছিল। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের মাধ্যমে এই তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার ৩-৩.৫ মাসের মাথায় এই বাজেট উপস্থাপন, এবং যেই জনগণের কাছে যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সেই অনুযায়ী একই সাথে যে অর্থনীতি, যে ভঙ্গুর অর্থনীতি, সেই অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য বিশাল আকারের বাজেট প্রস্তাব করা হয়েছে, যেটি কিছুক্ষণ আগে বলতে দুপুর ১২টার দিকে যে মন্ত্রিপরিষদ হয়েছিল, এখানে রেওয়াজ অনুযায়ী এই বাজেটের দিনই সংসদে মন্ত্রিপরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, এবং সেই মন্ত্রিপরিষদের বৈঠকে বাজেটটি অনুমোদন হয়েছে, এবং দুপুর ৩টায় এখানে বাজেটটি উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। আপনি জানেন যে বিশাল আকারের বাজেট, যেটি রিপোর্টেও বলছিলেন আমাদের সহকর্মী ইমদাদুল্লাহ বাবু, ৯,৩৮,০০০ কোটি টাকা, দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, গতবারের বাজেটের তুলনায় প্রায় ১৯% বেশি, এবং একই সাথে দেশের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়ও ধরা হয়েছে কিন্তু এবার প্রায় ৭ লাখ কোটি টাকা। আমরা এইসব বিষয়ে জানবো। আমাদের এই বাজেট পর্যবেক্ষণ করছেন আজকে সকাল থেকে এখানে ছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদ জাহান। আমরা সাজ্জাদ জাহানের কাছে জানতে চাই যে এবারের বাজেটের আসলে উল্লেখযোগ্য দিকগুলো কি, এবং খাত ভিত্তিক যে অগ্রাধিকার বাজেটে রয়েছে সেটা একটু বিস্তারিত বলবেন। জি, আপনি যেমনটি বলছিলেন যে সকাল থেকে এখানে বাজেটকে কেন্দ্র করে মন্ত্রিপরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যোগ দেওয়ার জন্য যখন অর্থমন্ত্রী এখানে আসছিলেন, তখন আমরা অর্থমন্ত্রীর সাথে কথা বলেছি যে একটি বড় আকারের বাজেট, একটা রেকর্ড পরিমাণ অর্থের বাজেট ধরা হয়েছে, কিন্তু সেই প্রেক্ষাপটে মন্ত্রী আমাদেরকে যেটি অবগত করেছেন যে সরকারের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে, বিশেষ করে সমতাভিত্তিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য এই বাজেটকে বাস্তবায়ন জরুরি বলে মনে করছেন তারা। তো এখানে দেখা গেছে যে ৯,৩৮,০০০ কোটি টাকার যে বাজেট প্রণয়ন করা হয়েছে, প্রায় ৭ লাখ কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এনবিআরকে প্রায় ৬ লাখের উপরে রাজস্ব আয়ের সক্ষমতা অর্জন করতে হবে। তবে ধারাবাহিকভাবে আমরা যেটি দেখেছি বিগত সময়ে, এনবিআর সেই লক্ষ্যমাত্রা অর্জনে অনেকটা ব্যর্থ হয়েছে। তবে এই ব্যর্থতার ঘাটতি কিন্তু পরবর্তীতে যে সাধারণ জনগণের উপরে বর্তায় অনেকটা, যেমন অভ্যন্তরীণ খাত থেকে এবং কি বৈদেশিক খাত থেকে ঋণ নির্ভর হতে হয় সরকারকে, যা মূল্যস্ফীতিতে একটা ব্যাপক প্রভাব ফেলে। তো আমরা যেটি দেখতে পেয়েছি যে বিগত মে মাসেই মূল্যস্ফীতি যেখানে ৯% উপরে, সেখানে সরকার আগামী ২০২৬-২৭ অর্থ বছরে ৭% রাখার একটি পরিকল্পনা করছে। সেই সাথে দেখা গেছে যে জিডিপির প্রবৃদ্ধিও ৬.৫% নির্ধারণের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। নানানমুখী চ্যালেঞ্জ রয়েছে, এই সকল চ্যালেঞ্জকে সামনে রেখে সরকারের এই বাজেট কতটা বাস্তবসম্মত হবে, এমন নানা প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন এই বিশাল আকারের বাজেটে যেহেতু রাজস্ব আহরণটা অনেক বড়, ইতিহাসের সর্বোচ্চ, ঘাটতিও রয়েছে অনেক বেশি, 2,43,০০০ টাকা প্রায় ২.৫ লাখ কোটি টাকা আসলে কিভাবে পূরণ করবে সরকার, এবং সেটা আসলে কতটা বাস্তবসম্মত? জি, আপনি যেমনটি বলছিলেন যে এই বিশাল আকারের বাজেটে বিশাল আকারের ঘাটতিও কিন্তু থেকে যাচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির উপর একটি চাপ তৈরি করে। সেই ক্ষেত্রে আমরা বরাবরই যেটি দেখে আসছি যে ঘাটতি পূরণের ক্ষেত্রে সরকার ঋণ নির্ভরতা বাড়ে। বৈদেশিক সংস্থা থেকে বা বৈদেশিক ঋণ নির্ভরতা অনেক ক্ষেত্রে দেশীয় উৎপাদনশীলতাকে প্রভাবিত করে না, কিন্তু যখন সরকার নিরুপায় হয়ে দেশীয় সংস্থা থেকে ঋণের উপর নির্ভর করে, তা সরাসরি একেবারে মূল্যস্ফীতিতে এবং কি বেসরকারি খাতের বিনিয়োগের উপর প্রভাব ফেলে, যা বেসরকারি বিনিয়োগকে অনেকটা স্মিত করে ফেলে, যার ফলে সার্বিক ক্ষেত্রে অর্থনৈতিক প্রগতি অনেকটা বাধাগ্রস্ত হয় বলে আমরা যেটি স্বাভাবিকভাবে দেখে আসছি। এমনিতেই দেশীয় সংস্থাগুলো চাপে আছে, যে আর্থিক প্রতিষ্ঠানগুলো, এগুলো ভঙ্গুর অবস্থা। অন্যদিকে আবার করের আওতা বাড়ানো হয়েছে, কিন্তু
কর কিছুটা ছাড় দেওয়া হয়েছে, করের আওতা যে বাড়ানো হয়েছে, তাতে আসলে কি একেবারে প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আসলে তাদের উপর কি চাপ বাড়বে কিনা? না, ধন্যবাদ আপনাকে। সরকার একটি সিদ্ধান্ত নিয়েছে, করমুক্ত আয়সীমা হয়তো আগে 3.5 লাখ ছিল, সেটিকে বাড়িয়ে প্রায় 4.25 লাখ করেছে। বলা যায় যে 3,75,000 কোটি টাকা, 3,75,000 টাকা। তবে এই আয়সীমা বৃদ্ধি করলেও সরকার যে করের পরিধি বিস্তৃত করেছে, অনেকটা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর উপরে নির্ভর না থেকে কর জালকে বিস্তৃত করার একটি পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনা অনুসারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে নানান ক্ষেত্রে কর জালকে বিস্তৃত করা হচ্ছে। এটি প্রান্তিক ব্যবসায়ী যারা রয়েছেন, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছেন, তাদের উপর একটি বাড়তি চাপ তৈরি করবে বলে আমরা বা বিশ্লেষকরা মনে করছেন। এমন একটি পরিস্থিতি বিরাজ করছে। সাজাদ, একই সাথে যেই খাতগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তার মধ্যে সামাজিক নিরাপত্তা খাত অন্যতম। সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ অন্যান্য যে অতি দরিদ্র জনগোষ্ঠী তাদেরকে কিছুটা সহনীয় অবস্থায় রাখতে, তাদেরকে স্বস্তিতে রাখতে সরকার যে নির্বাচনী প্রস্তুতি দিয়েছিল, সেটার অনেকগুলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো এই কাজগুলো শুরু হয়ে গেছে। তো এগুলোতে বাজেটে তো একটা বড় প্রভাব পড়বে। সামাজিক নিরাপত্তা খাতে এই যে বাজেট বরাদ্দ করতে হবে, তাতে আসলে এই ঘাটতি বাজেটটা মানে সরকার কিভাবে মেটাবে এবং আরও বেশি ঘাটতি তৈরি হবে কিনা, কিংবা অভ্যন্তরীণ ঋণের উপর আরও বেশি প্রভাব পড়বে কিনা? না, ধন্যবাদ আপনাকে। এই সরকার আপনি জানেন যে একটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। সেই অর্থনৈতিক দুরবস্থা যখন কাটিয়ে উঠছে, তখনই কিন্তু দারিদ্র্যের সীমা নিচেও কিন্তু অনেক মানুষ বসবাস করছে, যাদের সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ প্রয়োজন রয়েছে। এমন একটি তাগিদের প্রেক্ষাপটে সরকার কিন্তু একটি উদ্যোগ নিয়েছে যে সমাজে অবহেলিত যে জনগোষ্ঠী আছে তাদের নিরাপত্তা নিশ্চিতে একটি প্রণোদনার ব্যবস্থা করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই নানা রকম কর্মসূচি। এই সকল কর্মসূচিতে প্রায় 1.5 লাখ কোটি টাকার মতো সরকার বরাদ্দ রেখেছে, যা হয়তো অন্যান্য বিষয়ে একটি চাপ তৈরি করতে পারে, কিন্তু এই সকল জনগোষ্ঠীকে সমাজের বৈষম্য থেকে দূর করে তাদেরকে একটি স্বস্তিদায়ক পরিস্থিতির জন্য এই জিনিসটি অনেকটা প্রয়োজন অনুধাবন করছেন বিভিন্ন মহল। কিন্তু সেই ঘাটতিটা মেটাতে পারবে তো সরকার? যে বিপুল পরিমাণ অর্থ সামাজিক নিরাপত্তা খাতে দিতে হবে, তাতে অনেকে বলছে যে ঋণের উপর নির্ভরতাটা অনেক বেশি বেড়ে যাবে। না, এই সকল বাস্তবতায় কিন্তু যেহেতু আমাদের এনবিআরের যে লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করে রাখি বরাবরই, সেই লক্ষ্যমাত্রা এনবিআর যখন বাস্তবায়ন করতে পারে না, তখন কিন্তু বিভিন্ন খাত থেকে সরকারকে ঋণ সরবরাহ করতে হয়। সেই ঋণের বোঝা কিন্তু আলটিমেটলি দেখা যায় যে জনগণের উপরে বর্তায়, যা মূল্যস্ফীতিতে এক ধরনের প্রভাব ফেলে, যা মানুষের সামগ্রিক জীবনযাপনের উপরে একটি প্রভাব ফেলে। আসলে রাজস্ব আহরণই বড় চ্যালেঞ্জ, এবং রাজস্ব আহরণ যদি সরকারের পরিকল্পনা অনুযায়ী করতে পারে, তাতে হয়তো এই বাজেট বাস্তবায়ন অনেকাংশে সম্ভব। নাজিয়াত, সংসদ সদস্যরা আমরা দেখছি অনেকেই অধিবেশন কক্ষে ঢুকছেন এবং সকাল থেকে অনেকে চলে এসেছেন। বিশেষ করে মন্ত্রিপরিষদের সদস্য যারা, তারা আগে থেকে চলে এসেছেন। মন্ত্রিপরিষদের বৈঠক এখানে ছিল এবং রেওয়াজ অনুযায়ী অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কালো ব্রিফকেস নিয়ে অধিবেশনে ঢুকবেন এবং সেখানে যদিও সেই ব্রিফকেসের মধ্যে টাকা থাকে না, কিন্তু রেওয়াজ অনুযায়ী তিনি ব্রিফকেস নিয়ে ঢুকবেন এবং সংসদে তার বাজেট উপস্থাপন করবেন, বাজেট প্রস্তাব করবেন এবং প্রায় মাসব্যাপী এই বাজেট নিয়ে আলোচনা হবে এবং তারপর মাস শেষে এই বাজেট হয়তো সংশোধন আকারে সেটি পাশ হবে। এবং এর মধ্যে আপনি জানেন যে বিরোধী দল একটি ছায়া বাজেট দিয়েছিল, বিরোধী দল তাদের প্রস্তাবনাগুলো জানাবে, তাদের প্রতিক্রিয়া জানাবে এবং একই সাথে সিপিডি সহ বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো আছে, বিভিন্ন যে আর্থিক সংগঠনগুলো আছে, তারাও তাদের প্রতিক্রিয়া জানাবে এবং সেই অনুযায়ী বাজেটে সংশোধন আসার সুযোগ রয়েছে। মাসব্যাপী এই নিয়ে আলোচনা হবে এবং সংসদ মূলত এই 1 মাস এই বাজেট নিয়ে এখানে আসলে জমজমাট অবস্থান থাকবে। আমরা আজকেও এখানে বাজেট উপস্থাপন শেষে সরকারি এবং বিরোধী দলের সংসদ সদস্যরা তাদের প্রতিক্রিয়া জানাবেন, আমাদের সহকর্মীরা থাকবে। পরবর্তী সংবাদেও আপনার সাথে যুক্ত হব। নাজিয়াত, সাইম ও সাজ্জাদ, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে চাল, ডাল, তেল, শিশু খাদ্য, সার, পোলট্রি, ওষুধ, কম্পিউটার সহ বেশ কিছু পণ্যের। কমার তালিকায় রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ, হার্টের রিং ও কিডনি ডায়ালাইসিস ফিল্টার। বাড়বে তামাক, নির্মাণ সামগ্রী, বিলাসী পণ্যের। এছাড়াও দাম বাড়বে সিগারেট ও তামাকজাত পণ্যের। বাজেটে দাম বাড়া কমা নিয়ে রিপোর্ট করছেন মুশফিকুর রহমান।
ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতিতে বড় স্বস্তির খবর আসছে দেশীয় ইলেকট্রনিক্স ও গৃহস্থালী পণ্যের বাজারে। বাজেটে কমানো হচ্ছে দেশে তৈরি ফ্রিজ, এসি, টিভি ও গৃহস্থালী সামগ্রীর। স্থানীয় শিল্পের বিকাশ আর নতুন বিনিয়োগ টানতে এই খাতে ভ্যাট 15% থেকে কমিয়ে 7.5% করার প্রস্তাব আসছে। এছাড়া দাম কমতে পারে জীবন রক্ষাকারী ওষুধ, হার্টের রিং ও কিডনি ডায়ালাইসিস ফিল্টারের। চাল, ডাল, পেঁয়াজ সহ 60টি নিত্যপণ্যের উৎসে কর কমায় কমতে পারে জীবনযাত্রার ব্যয়। মোবাইল ফোন, সিম ও টেলিযোগাযোগ খাত, বিদ্যুৎ, সৌরবিদ্যুৎ ও গ্রিন এনার্জি, ইলেকট্রনিক যানবাহন বা পরিবেশ বান্ধব গাড়ির দাম কমবে। এমনকি শতভাগ ভ্যাট মুক্ত হচ্ছেন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটররা। তবে উল্টো চিত্র আমদানিকৃত বিলাসী ও বিদেশি পণ্যের বাজারে। দাম বাড়ছে রড, নির্মাণ সামগ্রী, বিদেশি মদ, বিলাসী পণ্য ও বিদেশি প্রসাধনীর। দাম বাড়বে সিগারেট ও তামাকজাত পণ্যের। এছাড়া কাজু বাদাম এবং বিদেশি হিমায়িত মাছের দামও বাড়বে। মূলত ডলার সাশ্রয় আর দেশি ব্র্যান্ডকে শক্তিশালী করতে বাজেটে এই শুল্ক ছাড়ের মহাপরিকল্পনা করেছে সরকার। মুশফিক রহমান, ATN বাংলা, ঢাকা। জামালপুরের রামরামপুর সীমান্তে শূন্য রেখায় থাকা ব্যক্তিকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করেছে বিজিবি। ষষ্ঠী চন্দ্র বর্মন নামে ওই ব্যক্তি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চান্দলাই গ্রামের বাবুচন্দ্র বর্মনের ছেলে। পারিবারিক সূত্র জানা যায়, গত 2 মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। তাকে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন জামালপুর 35 বিজিবি। এদিকে গত কয়েকদিন ভারতীয় নাগরিক পুশ ইনের চেষ্টা নিয়ে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় উত্তেজনা থাকলেও আজ জামালপুরের সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে আছে বিজিবি ও সীমান্ত এলাকার মানুষ। বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাতে উত্তর আমেরিকার 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর সবুজ গালিচায় পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপে। 2002 সালের পর এবারই একাধিক দেশে হবে ফুটবল মহাযজ্ঞ। গ্যালারি ভর্তি দর্শকের গর্জনা আর বিশ্বসেরাদের পায়ের জাদুতে টানা 39 দিন মেতে থাকবে পুরো বিশ্ব। তবে মাঠের লড়াইয়ের আগে বিশ্বকাপ আসরের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত 11:30টায় শুরু হবে এই আয়োজন। পরাগার মানের রিপোর্ট। বিশ্বকাপ আসে, আবার বিশ্বকাপ শেষও হয়ে যায়। টিকে থাকে তার আবেদন, ফুটবলারদের অসাধারণ ক্রীড়াশৈলী, আর ইতিহাসে লেখা থাকে বিজয়ীদের জয়গাথা। ইতিহাসে প্রথমবারের মতো এবারই 3টি দেশে হচ্ছে বিশ্বকাপ আসর। 39 দিনের এই টুর্নামেন্টে 48টি দেশ নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে 104টি ম্যাচে মুখোমুখি হবে। যুক্তরাষ্ট্রের 11টি, মেক্সিকোর 3টি এবং কানাডার 2টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলো। ফিফা র্যাঙ্কিং ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী শিরোপা দৌড়ে এগিয়ে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, স্পেন এবং ফ্রান্স। এছাড়া ব্রাজিলও শিরোপার বড় দাবিদার। উদ্বোধনী দিনে মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। 2টি ফাইনাল সহ 3টি বিশ্বকাপ আয়োজন করার রেকর্ড গড়তে চলেছে মেক্সিকো সিটির আজটেক স্টেডিয়াম। Lifting this unique and iconic trophy. ফুটবল বিশ্বকাপ শুধু গৌরব আর ট্রফির লড়াই নয়, এটি বিপুল অর্থ পুরস্কারের মঞ্চ। বোর্ড প্রাইজ মানি 871 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 12,500 কোটি টাকা। এত বেশি ম্যাচ এবং ভেন্যু থাকায় কেবল একটিমাত্র উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ফিফা বিশ্বকাপের মূল চেতনাকে ফুটিয়ে তুলতে পারত না। তাই প্রতিটি আয়োজক দেশ আলাদাভাবে আয়োজন করবে উদ্বোধনী অনুষ্ঠান। মেক্সিকোয় 16.5 মিনিটের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ঐতিহ্যবাহী নাচ ও আধুনিক শিল্পকলার অপূর্ব সমন্বয়। ঐতিহ্যবাহী মেক্সিকান পাপেল পিকাদো শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফি। পাশাপাশি বিশ্বকাপের বৈশ্বিক আবেদন ও ফুটবলের সাংস্কৃতিক প্রভাব উপস্থাপন করা হবে খেলা শুরুর আগে উদ্বোধনী আয়োজনে। পরাগারমান, ATN বাংলা।
ঠিক যেন 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রতিচ্ছবি। 16 বছর আগের উদ্বোধনী লড়াইয়ে মুখোমুখি হয়েছে মেক্সিকো দক্ষিণ আফ্রিকা। এবার একই ম্যাচ দিয়ে শুরু ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত 1টায় মেক্সিকো সিটিতে হবে এই লড়াই। আরও জানাচ্ছেন রায়হান রাসেল। ঠিক 16 বছর আগে 2010 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ঘরের মাঠে মেক্সিকোর সঙ্গে 1-1 গোলে ড্র করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রতিপক্ষ একই থাকলেও এবার ভূমিকা পাল্টে গেছে। সেই স্মৃতি বুকে নিয়ে সহ আয়োজক মেক্সিকোর স্বপ্ন ধুলোয় মেশাতে মরিয়া বাফানারা। প্রস্তুতিতে কিছুটা ব্যাঘাত ঘটলেও দমে যায়নি দক্ষিণ আফ্রিকা। ভিসা জটিলতার কারণে উত্তর আমেরিকায় পৌঁছতে দেরি হয় দলটির। তবে সাম্প্রতিক ফর্ম বেশ আশাব্যঞ্জক। সবশেষ খেলা 8 ম্যাচের 6টিতে জয় আর 2টিতে ড্র। অতীতেও বড় বড় অঘটন ঘটিয়েছে দক্ষিণ আফ্রিকা, তাই এবারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আক্রমণাত্মক ফুটবল আর আত্মবিশ্বাসকে পুঁজি করে বিশ্বমঞ্চে নিজেদের জানান দিতে প্রস্তুত দক্ষিণ আফ্রিকা। স্বাগতিক হওয়ার পাশাপাশি ফিফা র্যাঙ্কিং, সাম্প্রতিক ফর্ম, দলীয় শক্তি সব দিক থেকেই দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে মেক্সিকো। ঘরের মাঠের সুবিধা তো আছেই, আক্রমণ ভাগে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ রাউল হিমেনেজ এবং বিস্ময়কর প্রতিভা গিলবার্তো মোরা। গোলপোস্টে থাকবেন টানা 6ষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়ার পথে থাকা অভিজ্ঞ ওচা। তার দারুণ পারফরমেন্সের পরও কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় মেক্সিকো। ঘরের মাঠে লাখো দর্শকের প্রত্যাশার ভার দলটির কাঁধে। দু দলের 4 বারের মোকাবেলায় মেক্সিকো জিতেছে 2 বার, আর একটিতে জয় দক্ষিণ আফ্রিকার, অন্যটি হয়েছে ড্র। তবে দু দলের পারফরমেন্স এবং শক্তি সামর্থ্য হিসেব করলে এবার ভবিষ্যৎবাণী করা বেশ কঠিনই হবে। রায়হান রাসেল, এটিএন বাংলা। এদিকে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদ সচিবালয়ে নিজের কার্যালয়ে তিনি 50 টাকা মূল্যমানের খাম সম্বলিত সুভেনিয়ার শিটও ও 5 টাকা মূল্যমানের ডেটা কার্ডও প্রকাশ করেন। এই সময় বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়। অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুবা আনাম, মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রোমন এবং ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস.এম. হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। ইরানে 2 থেকে 3 দফায় নজিরবিহীন এবং বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের কাছাকাছি এলাকা ও মধ্যাঞ্চলীয় ইস্পাহানার সহ অন্তত 12টি শহরে বোমাবর্ষণ করে মার্কিন সামরিক বাহিনী। জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। একই সাথে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তেহরানে। এদিকে ইরানের হামলায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বাহরাইন ও কুয়েত। বিস্তারিত জাহিদুল আলমের রিপোর্টে। ভেস্তে গেছে শান্তি আলোচনা। ওমান উপকূলে মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর ইরানের ওপর আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ সময় দেশটির অন্তত 12টির বেশি শহরে কয়েক দফা হামলা চালানো হয়। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, শান্তি চুক্তি নিয়ে সময় নষ্ট করায় ইরানিদের চরম মূল্য দিতে হবে। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, প্রয়োজনে বোমা মেরেই ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করবেন তারা। এদিকে মার্কিন হামলার জবাবে পাল্টা আঘাত চালিয়ে যাচ্ছে ইরানও। একই সাথে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও আমেরিকার বন্ধু রাষ্ট্র কুয়েত, বাহরাইনে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। হামলা চালানো হয়েছে হরমুজ পার হতে যাওয়া 2টো জাহাজেও। এদিকে নতুন এই সংঘাতের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। আহ্বান জানিয়েছেন আলোচনায় বসার। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ও নিয়ন্ত্রণের বাইরে যাওয়া যুদ্ধের আশঙ্কায় বিশ্লেষকরা।
We must recognize a simple truth. Throughout the region, many conflicts are fueled by the malign behavior. জাহিদুল আলম, এটিএন বাংলা। আজ মধ্যরাত থেকে শেষ হচ্ছে বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর টানা 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। দীর্ঘ বিরতির পর উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর ও বাগেরহাট সহ দেশের সব উপকূলের লাখো জেলে সাগরে নামার চূড়ান্ত প্রস্তুতি শেষ করেছেন। গত কয়েকদিন ধরেই ট্রলার মেরামত, জাল সেলাই ও রসদ গোছানোর কাজ শেষ করে ঘাটগুলোতে সাগরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। মৎস্য বিভাগ আশা করছে দীর্ঘ এই অবরোধ সফল হওয়ায় এবার সাগরে কাঙ্ক্ষিত বড় আকারের ইলিশ সহ অন্যান্য মাছ মিলবে। এদিকে নিষেধাজ্ঞা চলাকালীন সময় কিছু এলাকায় সরাসরি সরকারি সহায়তায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। খুলনা মহানগরীতে কয়েক ঘন্টার বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। নগরীর প্রধান সড়ক থেকে শুরু করে অলি গলি, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও মসজিদ পানিতে তলিয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। গতরাতে 4 ঘন্টার ভারী বৃষ্টিতে নগরীর বহু সড়ক হাঁটু সমান পানিতে ডুবে যায়। এতে জনজীবন স্থবির হয়ে পড়ে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতি বছর বর্ষা মৌসুমে একই চিত্র দেখা গেল, স্থায়ী সমাধানে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বলতা এবং ড্রেনেজ সংকটের কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানান নগরবাসী। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। শিশু কিশোর সহ নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে দিনব্যাপী এই উৎসবে 32টি স্টলে হারিয়ে যাওয়া নানা জাতের ফল সহ 42 প্রকার দেশীয় ফল প্রদর্শন করা হয়। হারিয়ে যাওয়া ফলগুলোর মধ্যে ছিল ডেউয়া, কাউ, কর্ন, লটকন, পেলাগোটা ও বত্তুন। এছাড়া বিভিন্ন প্রকারের আম, আমড়া, আনারস, জাম, লিচু, কলা ও পেঁপে সহ অনেক ফল উৎসবে স্থান পায়। এবারে খেলার খবর। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের চরম ব্যাটিং বিপর্যয় এড়াতে লড়ছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 8 উইকেটে 187 রান। তবে বৃষ্টিতে এখন খেলা বন্ধ। টস জিতে ব্যাটিংয়ে নেমে 0 রানে ড্রেসিং রুমে ফেরেন 3 অজি ব্যাটসম্যান ম্যাথু শট, কুপার কলোনি ও ম্যাট রেঞ্চ। ওয়ানডে ইতিহাসে চতুর্থবারের মতো প্রথম 3 ব্যাটসম্যান 0 রানে আউটের এই বিরল ও অনাকাঙ্ক্ষিত রেকর্ডের সাক্ষী হল মিরপুর। এরপর ইনিংস মেরামতের চেষ্টায় থাকা অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে চাপা আরও বাড়ান মুস্তাফিজ। বিপর্যয় কাটাতে ক্যামেরন গ্রিনকে নিয়ে সাবধানী ব্যাটিং করেন অধিনায়ক জশ ইংলিশ। তবে তানভীর ইসলামের ঘূর্ণিতে ইংলিশ ও গ্রিনের বিদায় বিপদ পারে অস্ট্রেলিয়া। পরে মার্নাস লাবুশান ও জেভিয়ার বার্টলেটের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় অজিরা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মন্ত্রিসভায় 9,38,000 কোটি টাকার বাজেট অনুমোদন। তারেক রহমান সরকারের প্রথম বাজেট। ভঙ্গুর থেকে স্থিতিশীল অর্থনীতির পথে যাত্রা অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে চাল, ডাল, তেল, শিশু খাদ্য, সার, পোল্ট্রি, ঔষধ, কম্পিউটার সহ বেশ কিছু পণ্যের। বাড়বে তামাক, নির্মাণ সামগ্রী, বিলাসী পণ্যের। রাতে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার খেলা দিয়ে শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ। প্রধানমন্ত্রীর স্মারক ডাক টিকিট উন্মোচন। ভেস্তে গেছে শান্তি আলোচনা। ইরান ও যুক্তরাষ্ট্রে পাল্টাপাল্টি হামলা। হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধের ঘোষণা তেহরানের। এবং মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। সাগরে নৌকা নামাতে ব্যস্ত জেলেরা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।